আমরা বাংলাদেশের নির্বাচন সংস্কার এগুলো নিয়ে অনেক আলোচনা করলাম। এরই মধ্যে কিছুটা উঠে এসেছে যে বাংলাদেশ যদি সংকটে থাকে, বাংলাদেশ যদি বিভক্ত থাকে, বাংলাদেশে যদি জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়, তার সুযোগ বাইরে শক্তিরা নিতে পারেন। ভূ রাজনীতির একটা বড় কেন্দ্র কিন্তু এই দক্ষিণ এশিয়া। সাম্প্রতিককালে মিয়ানমারকে কেন্দ্র করে অনেক রকমের তৎপরতা, এখানে চায়না, ভারত, আমেরিকা, বহু পক্ষের বহু রকমের স্বার্থের ব্যাপার নিয়ে অনেক খবরাখবর, আলোচনা, বিশ্লেষণ এগুলো হচ্ছে। আমাদের জন্য সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে রোহিঙ্গাদের ফেরত পাঠানো। সেটি এত বছর ফেরত পাঠানো যায়নি। এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকারের সাথে, কিন্তু কবে কখন কিভাবে নেবে বা কতজন রোহিঙ্গাকে তারা নেবে, 180,000-এর কথা তারা যেটা বলেছে, সেটি কিন্তু তারা বলছে যে এরাই শুধু মিয়ানমার থেকে এসেছে। আসলে এসেছে তো 12.5 লাখ যারা বাংলাদেশে এখন আশ্রিত। এই সংকটের ব্যাপারে অন্তর্বর্তী সরকার কিছুটা আশাবাদী হয়েছে, চায়নার সাথে কথা বলে, বিমস্টেকে এটা নিয়ে আলোচনা করে মিয়ানমারের কর্তৃপক্ষের সাথে। কিন্তু বিশ্লেষকরা বলছেন যে আসলে আশাবাদী হওয়ার কিছু নেই, এই সংকটটি থাকবে। আবার সেই সংকট নিরসনের ক্ষেত্রে আমেরিকাও একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। আগামীকাল বুধবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের দুজন কর্মকর্তা বাংলাদেশে আসছে, এই মিয়ানমারের বিষয় নিয়ে কথা বলবে। আবার মিয়ানমারের যে বাস্তবতা, তাদের যে গৃহযুদ্ধ এবং আরাকানের যে বাস্তবতা, আরাকান আর্মির দখলে আছে সেই অঞ্চলটি, ফলে সেখানে ফেরত পাঠানো কতটা সম্ভব হবে, এটি নিয়ে অনেক জটিলতা আছে। আমরা সেই জটিলতায় কতটা মোকাবেলা করতে পারবো অন্তর্বর্তী সরকার এককভাবে, নাকি জাতীয় উদ্যোগে সব দলকে নিয়ে, সেটি নিয়ে আমরা আলোচনা করব, নাকি নির্বাচিত সরকার এসে করবে। এই ব্যাপারে আমাদের একটা বিশেষ প্রতিবেদন আছে, আব্দুল্লাহ শাফি, সেটি একটু দেখে নিই। খাদ্য সংকট প্রকট, নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি। যুদ্ধ আর শুল্কের চাপে বিশ্ব যখন পিষ্ট, তখন হঠাৎ করে আলো আসে নিপীড়িত রোহিঙ্গাদের ওপর। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উখিয়া ক্যাম্প সফরে আবারও আলোচনায় আসে এই জনগোষ্ঠীর প্রত্যাবাসন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর ও থাইল্যান্ডে মায়ানমারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের বৈঠক, ঘোষণা আসে ফেরত নেওয়া হচ্ছে 1,80,000 রোহিঙ্গা। এটিকে সরকারের বড় সফলতা বলেও প্রচার করা হয়। সেই ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আমরা, যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন বাস্তবতার কথা। তাতমাদু সরকারকে এমন কোনো চাপ আন্তর্জাতিক সম্প্রদায় দেবে না যাতে তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হয়। তাহলে এমন কোন শক্তি বা কূটনীতি প্রয়োগ করা হলো যাতে তাতমাদু সরকার রাজি হয়ে গেল, নাকি আরাকান আর্মির সঙ্গে দোষারোপের সুযোগ নিল? প্রশ্ন এই বিশ্লেষকের। যেই পরিমাণে স্যাংশন রাশিয়াকে দিয়েছে আন্তর্জাতিক কমিউনিটি, বিশেষ করে পশ্চিমাদের, তার 50% যদি দিত, তাহলে মনে হয় মিয়ানমার এতদিনে রাজি হয়ে যেত। এদিকে আগামীকাল বুধবার ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী 2 পররাষ্ট্রমন্ত্রী। তাদের সঙ্গে যোগ দেবেন মায়ানমারে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। ধারণা করা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়েও আলোচনায় গুরুত্ব পেতে পারে এই সফরে, কারণ অনুদান সরিয়ে নেওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন করে অনুদান বাড়িয়েছে। এই বিশ্লেষক মনে করেন মায়ানমারে চীনের স্বার্থ অনেক বেশি, তাই জান্তা সরকারের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও সম্পর্ক গড়ে তুলেছে দেশটি। প্রধান উপদেষ্টার চীন সফরে আশা দেখালেও স্থানীয় বামারদের সঙ্গে সংঘাতের ধারণা করছেন অনেকে। এখন এই মুহূর্তে যদি লার্জ স্কেলে রোহিঙ্গারা রিপ্যাট্রিয়েট হয়, তাহলে কিন্তু এথনিক প্রবলেমটা বেড়ে যাবে এবং এই যে বামারদের সাথে তাদের এই সংঘাতটা আরও বেড়ে যাবে। তো সুতরাং এটা কিন্তু সহজেই হবে না। তাহলে নতুন করে আলোচনায় আসা রোহিঙ্গা প্রত্যাবাসন কি আবারও অধরাই থেকে যাবে? বিশ্লেষকরা মনে করেন সমাধানটা নিজেই বের করতে হবে, আর তা করতে হবে নিজস্ব উপায়ে। মনে রাখতে হবে, আমি যেই আন্তর্জাতিক কনফারেন্স করি আর যেটাই করি না কেন, তাতমাদো আর আরাকান আর্মির সম্মতি ছাড়া কিন্তু ফেরত যাবে না। এখন একটা জিনিস বোঝা গেছে যে এই হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ যেটা আমরা নিয়েছিলাম, মানবিক ইত্যাদি, সেটা নিয়ে তারা খুব একটা নড়ে চড়ে উঠছে না। তারা বুঝতে যাচ্ছে হ্যাঁ আইসিজে এটা তো বহু বছর লাগবে ইত্যাদি। ওইখানে আমার মনে হয় এখন সময় এসেছে এত বছর পরে যে নতুনভাবে চিন্তাভাবনা করে আমাদের পলিসি বার করা। 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। আগামী ঈদ তারা নিজ ভূমিতে করবে। সরকারের এমন প্রচারণার পরিণতি কি? বিশ্লেষকরা তাও তুলে রাখেন ভবিষ্যতের জন্যই। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। প্রিন্স ভাই, অনেক বড় একটি সংকট এটি, শুধু বাংলাদেশ মিয়ানমার না, শুধু আঞ্চলিক না, বলা যেতে পারে আন্তর্জাতিক, এবং ভূ রাজনীতির নানান খেলা, আমেরিকা চায়নার ভূমিকা, বহু কিছু আছে। হয়তো অনেক গভীরে যাওয়া যাবে না, আলোচনা সময় কম।
মিয়ানমার সংকট আমরা কিভাবে মোকাবেলা করব এবং পরাশক্তিগুলোর যে আগ্রহ, আকর্ষণ এবং ভূমিকা, সেখানে বাংলাদেশের কতটা দুশ্চিন্তার কারণ? আচ্ছা, আমি দু একটা প্রশ্ন ছিল, সময়ের বিবেচনায় খালি ব্যাখ্যা না করে বলি। প্রথম কথা, এটা তো গভীর সংকট। তো এইটা তো উচিত হচ্ছে একটা নির্বাচিত সরকার ডিল করবে, কিন্তু তার আগে তার জন্য আমরা বসে থাকবো না। তাহলে করতে গেলে আপনি একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করা দরকার, না হলে এত বড় বড় ডিসিশন অন্তর্বর্তীকালীন সরকারের এই দায় নেওয়া ঠিক কিনা, এটা একটা আমার প্রশ্ন। তারা তো একাই চলছে ওইদিকে, এটা কারেক্ট বলে মনে করেন না। দ্বিতীয় কথা, ধরুন আমাদের বিবেচনায় বহুদিন ধরে আমরা বলে আসছি, আপনি শুধুমাত্র দ্বিপাক্ষিক বা ত্রিচতুর্পাক্ষিক করলে এটা ভুল হবে। বহুপাক্ষিক ছাড়া সমাধান নাই, কারণ যার যার স্বার্থ এখানে জরুরি। আর এই আলোচনা একটু আগে করলাম, এখনকার ভূ রাজনৈতিক কারণে এটা নানা জটিল পরিস্থিতি, আর আরকান আর্মিরাই অধিকাংশ জায়গা তারা দখল করে আছে। সুতরাং এই সামগ্রিকতা বিবেচনা করে ভূমিকা নিতে হবে। কিন্তু এখানে কতগুলো কনফিউশন আমি তো অন্ততপক্ষে যদি বুঝে থাকি, দেখেন 12.5 লক্ষ অফিসিয়ালি বলি, বাস্তবের থেকে অনেক বেশি। আপনি যখন ওই যে সংখ্যাটাকে আরও কমায় আনেন, এবং এইটা আমার বিবেচনাটা অসম্ভব কথা যে ওই দেশে ফেরত নেবে, তাহলে কি ওইখানে আলাদা ফেরত নেবে বলছেন না, তারা বলছে এরা কনফার্ম করেছে এই 180 লোক। এখন তাহলে কনফার্ম কেন ওইটা করবে? প্রশ্ন ওইটা তো করার কথা না, করা তো পুরোটাই করতে হবে। 12.5 লক্ষ আমি অফিসিয়ালটা বলছি, সেটা করতে হবে, এটা একটা। তাইলে এখানে কিন্তু অনেক ঘটনা আছে। আরকান আর্মি এখন তাকে বাদ দিয়ে তো আপনি কিছু করতে পারছেন না, সেটা জানি। তাদের রিলেশন, সেটা একটা বড় আলোচনা, সেটা গেলাম না। এইখানে তো কোশ্চেন আসছে যে তাহলে ওই অঞ্চলকে জুড়ে আলাদা রাষ্ট্র গঠন, কোনো কনফেডারেশন হবে কি না। তাহলে এই যে ঘটনাগুলো আসছে, সেইটা বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক কারণে আমাদেরকে অনেক হিসাব করে চলতে হবে। কারণ এইখানে আমাদের ভূমিকা কিন্তু তারা ভবিষ্যতে আমাদের উপরে কোন ধরনের প্রভাব বিস্তারকারী হবে সেগুলো কিন্তু বিবেচনা রাখতে হবে। এবং কোনো সুযোগে এই অঞ্চলকে জুড়ে আপনি এইখানে তো নানা খেলা, ভারতের একটা মত, চীনের একটা মত, আমেরিকার একটা মত, অন্যদের জায়গাগুলো আছে, সে তার আধিপত্য বিস্তারে কাজটা করবে। সুতরাং এইখানে খালি চটকদার কথা বলেই কিন্তু সমাধান না, তাতে বাংলাদেশ কিন্তু নতুন ধরনের সংকটে পড়তে পারে। কিন্তু আবার একটা অপরচুনিটিও আছে। আমি সেই অপরচুনিটিটা কাজে লাগাতে গেলে রাজনৈতিক দল এবং এই বিষয়ে যারা বিশেষজ্ঞ, তাদের সাথে কথা বলে পরিষ্কার লাইন নিয়ে কিন্তু আগাতে হবে। এবং এইটা আমি জানি না ওনারা বোঝেন কি না, বা বুঝতে চেষ্টা করেন কি না। আপনি যদি একটা জনগণের ঐক্য করে কোনো আইডিয়াটা করেন, তাহলে ধরেন কেউ যদি ওই যে আগামীকাল যে আমেরিকার ওরা আসছে এবং মায়ানমারের রাষ্ট্রদূত আসছেন, তারা যদি কোনো প্রভাব বিস্তার করতে চায়, তাহলে অন্ততপক্ষে নির্বাচিত সরকার হলে আমরা যে বুদ্ধি বের করে আমরা বলতাম যে দেখো আমার দেশের জনগণ কিন্তু এটা চায়। সো এটা আমার পক্ষে সম্ভব। দুর্বল সরকার বলেই তারা সুযোগ, আমাদের বিবেচনার আমি আগেও বললাম, দুর্বল সরকার হলে তাদের সুযোগ নেওয়াটা সহজ হবে, এবং তারাও মনে করবে যে আচ্ছা দেশ তো হয়তো কোনোভাবে সামলাইলাম, এখন যাতে বাইরের কেউ আমাকে ডিস্টার্ব না করে, তাহলে এটা করবে। আর বললাম যে এখানে অনেক উপদেষ্টা যারা আসছেন, তাদের সম্পর্কে কিন্তু আমরা ভালো জানি না, তাদের মূল লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তাদের নাগরিকত্ব, নানা বিশেষ করে যারা বিদেশ থেকে আসছেন। আমি বলছি যে অন্য জায়গার নাগরিকত্ব আছে, তাদের কার কি এজেন্ডা তো জানি না আমরা। কিন্তু মনে রাখতে হবে, এইখানে কিন্তু এই পুরো অঞ্চল জুড়ে জানেন একসময় একটা যুদ্ধ জোট ছিল ওয়ারশ, ওটা বাতিল করা হলো, যাতে ন্যাটো জোট বাতিল করা হবে, ন্যাটো বাতিল করা হয়নি। এই অঞ্চলে কিন্তু ন্যাটোর আধিপত্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদ নানামুখী কাজ তৈরি করতে চায়। তাদের অনেকগুলো যে টিম আছে, তার মধ্যে অনেকে মেম্বারও আছে। শোনা যায় তারাও নাকি আমাদের বাংলাদেশে কেউ কেউ আসছে, সবটা এখনো আমরা জানি না। কিন্তু এইগুলো পশ্চিমাদের বা বিদেশিদের সেই পরিকল্পনায় আমরা যত পা না দেই এবং কখনো যত কিরানো না হই, তাহলে কিন্তু দেশটা একটা দীর্ঘমেয়াদী নতুন ধরনের সংকটে পড়বে, যা গণতন্ত্রকে একেবারেই আরো বাধাগ্রস্ত করবে। শেষ লাইন থেকে শুরু করি সালাম ভাই, আপনারা নির্বাচিত হলে সরকারের দায়িত্ব নিলে তো এই সংকট আপনাদের মোকাবেলা করতে হবে। শুধু রোহিঙ্গাদের সংকট না, আঞ্চলিক সংকট, আন্তর্জাতিক সংকট, ভূরাজনৈতিক সংকট, যারা এই সংকটগুলো এখন তাদের মতো করে মোকাবেলা করছে, দুর্বল সরকারের সুযোগ নিয়ে যারা এইগুলো আপনার কাজ করছে, শেষ পর্যন্ত গিয়ে নির্বাচিত সরকারের ঘাড়ে তো বিষয়গুলো পড়বে। আপনারা এই জায়গায় কি ভূমিকা রাখছেন? দেখেন, এটা কিন্তু সত্য কথা। আর আরেকটা হলো যে এটাকে খুব সিরিয়াসলি আমরা ওই গত সরকারের আমলে, ফ্যাসিবাদের আমলে বারবার বলছি যে এটা এই ব্যাপারে আমরা জাতীয় ঐক্যমত্য দরকার। কিন্তু আওয়ামী লীগ কোনো বলছে যে না, আওয়ামী লীগ একাই এনাফ, এবং এটা করে আসলে প্রবলেমটাকে কিন্তু আরও সে গভীরে নিয়ে গেছে, যেটা আগেই উচিত ছিল, তাহলে হয়তো এত গভীরে যেতে পারে। আওয়ামী লীগ একা কাজ করেছে একটি শক্তির প্রভাবে, এখনকার সরকার কি একাধিক শক্তির প্রভাব? না, এখন এই সরকারও সে একই চলতেছে, যেটা আমরা বলতেছি যে বাইরের শক্তির প্রভাব, যেটি আওয়ামী লীগের ক্ষেত্রে একটি দেশের ছিল প্রায় পুরোটা।
এখন তো বহুজাতিক হয়ে গেছে, বহুজাতিক হয়ে গেছে। বহুজাতিক হয়ে গেছে, বিশেষ বিশেষ দেশ বহুজাতিক হয়ে গেছে। আর এটা এই জন্যই বলবো যে শোন, কে কিভাবে নিবে অনেকে আমার সাথে একমত না হতে পারে। এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিন্তু স্বাধীনতার পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন রকম মানে ষড়যন্ত্র কিন্তু ছিলই। অনেকভাবে নিতে পারে, কিন্তু আমি অন্তত বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ওই সময়ের একটা ভূমিকা সে গ্রহণ করছিল, একটা স্টেপ সে নিছিল বলে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম আপনার যতটুকু থাক আপনার নিয়ন্ত্রণে কিছুটা আছে। যদি এটা না নিত এতদিন আরও কিছুই থাকতো না। এর জন্যই এটা অ্যাবসলিউটলি আমাদের জাতীয় চিন্তার মধ্যে যদি আমরা একমত না হই যে আমাদের দেশের মানে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য উই শুড বি ইউনাইটেড, কোনো বিকল্প না যে আমার 1 ইঞ্চি জমিও আমি কাউকে দিব না, এবং এটা আমি কোনোভাবেই না। এইটার মধ্যে যদি আমি সবাই একমত না হইতে পারি তাহলে এটা এই ষড়যন্ত্র ঠেকানো বড় মুশকিল, কঠিন।